সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা তিনটি বিষয়কে নির্ধারণ করেছি আলোচনার জন্য। প্রথমেই বাংলাদেশ পারমাণবিক যুগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে পারমাণবিক যুগে প্রবেশ করেছে এবং বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হয়েছে। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে কয়েকদিন থেকে লক্ষ্য করছি জঙ্গি ইস্যু নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেই নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তথ্য উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত তথ্য উপদেষ্টাও কথা বলেছেন ব্রিফিংয়ে। এই নিয়ে আমরা কথা বলবো, আসলে এই পরিস্থিতি কেমন এবং জাতীয় সংসদ কেমন চলছে এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এরপরেই রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন, গবেষক, নিরাপত্তা বিশ্লেষক এবং কলাম লেখক। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যেমনটি শুরুতে বলছিলাম, বাংলাদেশ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে, 2টা ইউনিট হতে যাচ্ছে, প্রথম ইউনিটে চুল্লিতে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে, যেটা ইউরেনিয়াম ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় আপনি জানেন, এর মধ্য দিয়ে ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হচ্ছে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৬৮ সাল থেকে শুরু করে যখনই যে সরকার ক্ষমতায় আসছে এ নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, এটার পক্ষে বিপক্ষে শক্তিশালী বেশ কিছু যুক্তি তর্ক হয়েছে দীর্ঘদিন। অবশেষে এটা কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে এখন একটা ফর্মাল একটা অবস্থানে চলে আসছে আজকে এই ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে। এবং এটা নিয়ে সমালোচনার জায়গাটা হলো, বড় সমালোচনা, যে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটা প্রজেক্ট, যেখানে প্রায় ১,৬০,০০০ কোটি, মানে এটা লিখতে গেলেও অনেক বড় ফিগার, এত বড় প্রকল্প বাংলাদেশে নেওয়া হয়নি। এই পরিমাণ টাকা ব্যয় করে আমরা মোট ২২০০ থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবো 2টা ইউনিটে। এবং যদিও এটার অন্য কস্ট অনেক কম তুলনামূলকভাবে, কার্বন নিঃসরণ কম হয়, এগুলো পজিটিভ দিক বললে, বাট রিস্কের জায়গাটা বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ দেশে বরাবরই যে বিষয়টি আলোচিত হয়েছে। আর এই প্রকল্প নিয়ে অনেক দুর্নীতির গল্প, সেই বালিশকাণ্ড থেকে শুরু করে আপনার নিশ্চয়ই মনে আছে। অবশেষে এই প্রকল্পটা বলা যায় যে আলোর মুখ দেখেছে, কমিশনিং একটা পর্যায়ে আজকের অন্যতম। তো আপনি কি বলবেন সামগ্রিকভাবে? জি, আপনাকে ধন্যবাদ জয়সেব, আমার আজকের আলোচক সহযোগী, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি কাজী শরীফ সাহেব, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন মাধ্যমে, তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। শুরুতেই আজকের দিনটাকে আমার কাছে এখনো 12টা বাজেনি ঐতিহাসিক দিন বলে মনে হয়। এই কারণে যে স্বপ্নটা, ইচ্ছাটা পাকিস্তানের প্রেক্ষাপটে 61 সালে শুরু হয়েছিল, পর্যায়ক্রমে নানান চড়াই উতরাই পেরিয়ে আজকে চুল্লিতে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে যে একটি বাস্তবজিত সম্ভাবনাময়, যেভাবে বলি না কেন, সেটা শুরু হয়েছে। তো এটি সম্পূর্ণতার দিকে যত এগোবে, আপনি একটা কথা উল্লেখ করেছেন, আমাদের আর্থিক অবস্থানের থেকে এটি একটা বড় ধরনের প্রকল্প, এবং এই ব্যয়বহুল বিষয়টি শুধু না, এর সঙ্গে আণবিক যুগে আপনি প্রবেশ করছেন। বাংলাদেশ বিশ্বের 33টা, বিশ্বের অনেকগুলো দেশ, তার মধ্যে 33তম দেশ হিসেবে আমরা স্বীকৃত হলাম এই ঘটনার মধ্য দিয়ে। আপনাকে যদি আধুনিকতা এবং সময় উপযোগী পদক্ষেপের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে হয়, তার মধ্যে একটি পারমাণবিক এই যে বিষয়টি, তার একটি, অর্থাৎ এখান থেকে যেমন সম্ভাবনা থাকবে শান্তিপূর্ণ ব্যবহারে, বিদ্যুৎ উৎপাদনে, পারমাণবিক বিষয় নিয়ে কিন্তু বিশ্বের নানান বিতর্ক আছে। কারণ এটি ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে, যেটা আমরা জাপানে দেখেছি,
হিরোশিমা নাগাসাকিতে হিরোশিমা নাগাসাকি সেকেন্ডের মধ্যে কি পরিণতি ডেকে আনে। আবার শান্তিপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে বিভিন্ন দেশ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। শিল্পোন্নত হয়েছে। শিল্পোন্নত হয়েছে। সেই বিবেচনায় আজকের এই যে ঘটনাটি, এটা আজকে হয়েছে এমন না, এর মানে আগের আমাদের দেশের অর্থাৎ পাকিস্তান পিরিয়ড থেকে আজ আমাদের দেশ 55 বছর অতিক্রম করেছে, এরপরে কিন্তু আজকের ঘটনা। সেই জন্য আমি এর সঙ্গে যারা সম্পৃক্ত এবং অতীতে যারা ছিলেন, অনেকে হয়তো পৃথিবীতে এখন নাই, সবাইকে আমি স্মরণ করছি এবং তাদের শুভ কাজটাকে আমি মনে করি জাতিগতভাবে আমাদেরকে এগিয়ে নেবে। আরেকটি জিনিস বলি, আমরা অনেক ব্যাপারে ভালো শুরু করি, কিন্তু অবহেলার দিকটাও কম না। কিন্তু এখানে অবহেলা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সতর্কতা এবং নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়টি। আমরা মনে করি সেই দিকেও সংশ্লিষ্ট ব্যক্তিরা, প্রতিষ্ঠান যারা আছেন, তাদেরকে অন্য যে কোনো কাজের থেকে সতর্কতাটা বেশি অবলম্বন করতে হবে। হ্যাঁ, এবং এখানে আপনি বিভিন্ন দেশের, রাশিয়ানরা তো 90% এটার আর্থিক যে ঋণটা, এটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। 90% ঋণ রাশিয়ান, এবং এখানে রাশিয়ান মূলত সেই বিজ্ঞানী, এক্সপার্ট, ইঞ্জিনিয়ার যাই বলে, তারাই এটার সাথে ইনভলভ। তো না, এটা আছে, কিন্তু উদ্যোগী দেশের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং আমার নিরাপত্তার বিষয়টা আমাকেই আগে অগ্রাধিকার এই যে দিতে যেমন হবে। আমি বলি, আপনি মানে বর্ণনার মধ্যেই উল্লেখ করেছেন, এবং এটা জাতীয় হিসেবে কলঙ্কজনক, এটা বালিশ কাণ্ড। অনেক ঘটনা ঘটেছে এখানে, মানে একটা ছোট্ট সিম্বলিক, আপনি একটা অনেক ঘটনা আছে। সেই হিসাবে বড় প্রজেক্ট আমরা জানি, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, মানে এই কথাটা আমরা বিভিন্ন আলোচনায় দেখেছি, এবং এটা সত্য, এটা অসত্য না। সেই জন্য সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ দুর্নীতিকে রোধ করতে হবে আর সাফল্যকে সামনে নিয়ে আসতে হবে। এটা হলো আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। কর্নেল কাজী শরীফউদ্দীন, আপনার মূল্যায়ন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক, বর্ষিয়ান রাজনীতিবিদ, বারংবারের এক্স পার্লামেন্টেরিয়ান, আমাদের দুদু ভাই এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, যাত্রা হলো শুরু। অনেক চড়াই উতরাই পেরিয়ে সে 1968 সাল থেকে 2026 সালে আমরা নতুন যুগে পদার্পণ করলাম। প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ খায় আমাদের চলতে হবে। বর্তমান বিশ্ব কারোর জন্য অপেক্ষা করে না, অত্যন্ত দ্রুত গতিতে সামনে এগিয়ে চলে যায়। যেমন কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, মহাকাশ অভিযান দিয়ে এগিয়ে যাচ্ছে, ক্যান্সারের বিরুদ্ধে আন্দোলন দিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক এমনি করে আমরা পারমাণবিক যুগে 33তম পদক্ষেপ দেশ হিসাবে নাম লিখেছি। আমাদের টোটাল 197টা দেশ, 217টা দেশ, 197টা স্বাধীন দেশ, তার ভিতরে 33তম দেশ হিসাবে আমরা যে যুগে পদার্পণ করলাম, এখানে ভালো খারাপ থাকবে। আমার বিজ্ঞ নেতা স্পষ্ট বলেছেন, দুর্নীতি উন্নতি পাশাপাশি চলে। উন্নতি করতে গেলে কিছু ভালো লোক সেখানে থাকে, কিছু খারাপ লোক থাকে। ভালো লোকগুলো দেশপ্রেমিক হয়, খারাপগুলো দুর্নীতি করে। যেমন আমরা বারবার বলছি যে বালিশ প্রীতির কথা। এমনি করে 1968 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। কখনো আমরা দেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেয়েছি, কখনো সামরিক সরকার পেয়েছি, কখনো বেসামরিক সরকার পেয়েছি। যে যখনই এখানে অবদান রাখেন না কেন, এই প্রকল্পটা আমাদের দেশের, এই প্রকল্পটা বাংলাদেশের, এই প্রকল্পটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমাদের সকলের। এই জন্য আমাদের অবদান রাখতে হবে। আমরা যেমন করে সে 2200 থেকে 2300 যেমন অনেক খরচ করে আমরা এখানে এসেছি, কেবল পাওয়া শুরু করেছি। সেই দুগ্ধবতী গাভীর মতো এতদিন পরে এসে আমাদের দুগ্ধ দেওয়া শুরু করেছেন।
এইটা যেন ভিকটিম অব দ্য সার্কমস্টান্সেস, পরিস্থিতির শিকার না হয়, রাজনীতির বলি না হয়, জঙ্গি সন্ত্রাসীদের সেই লোভদৃষ্টি ওইদিকে যেন না হয়। ইন্টারন্যাশনালে যারা আছে গ্যাম্বলার, যারা কেপিআইয়ের উপরে হিংস্র সবল মারে, তাদের দৃষ্টি যেন এদিকে না যায়। আপনি উপস্থাপক হিসেবে যেমনটি বলছিলেন, এটা নিরাপত্তার ব্যাপারে আমাদের কনসার্ন হতে হবে। এই নিরাপত্তার ব্যাপারে কনসার্ন হতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 5টা অভ্যন্তরীণ এয়ারপোর্ট, টোটাল 8টা এয়ারপোর্টে রেড অ্যালার্ট চলছে। তার থেকেও বেশি রেড অ্যালার্ট ইম্পর্টেন্ট কেপিআই হিসেবে সর্ববৃহৎ প্রজেক্ট বাংলাদেশের ইতিহাসের এই রূপপুর পারমাণবিক কেন্দ্র। এটা আপনার আমার গর্বের স্থল, আস্থার স্থল। আসুন আমরা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে প্রজেক্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি, যদিও আপনি একটু টাচ করেছেন, তারপরেও বলছি যে এই প্রকল্পের যে বিশাল ঋণ, আমরা তো অবশ্যই এটা গর্বিত যে আমরা এই ধরুন পারমাণবিক যুগে প্রকাশ করলাম। বিদ্যুতের ক্ষেত্রে আছে, এখন আপনি জানেন, আমরা সবাই জানি যে চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা আছে বিশ্বব্যাপী। এটাকে যদি আমরা এদিকেও নিয়ে আসতে পারি, কনভার্ট করতে পারি, তো আমাদের অনেক সুযোগ রয়ে গেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পারমাণবিক ব্যবহার, এইটার ব্যাপক সুযোগ আমাদের রয়ে গেছে এবং এটার দিকে আমাদের যেতে হবে, এর বিকল্প নেই। কিন্তু একটা বিষয় যে আপনি 1,60,000 কোটি টাকা যে 90% ঋণ নিয়ে করেছেন এবং দুর্নীতির মাধ্যমে যে এই প্রকল্পে ব্যাপক এই ব্যয় করা হয়েছে, এটার যখন আপনার রিপেমেন্টের সময় আসবে, তখন বাংলাদেশের অর্থনীতিতে এটার ব্যাপক বড় ধরনের একটা চাপ পড়বে এবং অল্প দিনের মধ্যেই এটার মরিটোরিয়াম পিরিয়ড যেটা আছে, এটা পার হলেই কিন্তু আপনি এই রিপেমেন্টগুলো করতে হবে, এই ঋণগুলো শোধ করতে হবে। দেখুন, একটা দেশের চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতি যদি প্রশ্নবিদ্ধ হয়, যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়, তাহলে জাতি হিসাবে, দেশ হিসাবে অনেক কষ্ট পেতে হয়। যেমন করে সাম্প্রতিক সময়ে আমরা অনেক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান হচ্ছে। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি, যেমন বাটা কোম্পানি, সিঙ্গার, দীর্ঘ এই সম্প্রতি কাজ এমনভাবে সিঙ্ক করে চলে আসছে। ঠিক এমনি করে আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা যেহেতু আজকে থেকে অন ইয়ার ফাংশনাল শুরু হয়েছে, বর্তমান পৃথিবীতে এই ইরান ইউএসএ যুদ্ধের জন্য আমরা জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছি। তো সেই দৃষ্টিকোণ থেকে তো আমাদের পজিটিভ। ডেফিনেটলি আমাদের টাকা যেহেতু বাইরে থেকে নিয়ে এসছি, তাদের জমা দিতে হবে। এটার জন্য আমাদের সাফার করতে হবে। এটার জন্য পজিটিভ নেগেটিভ বহুত আছে, পজিটিভ থেকে নেগেটিভ বহুত আছে। এই দুর্নীতির জন্য জাতি হিসাবে আমরা দেশপ্রেমিক খুব কম। জাতি হিসাবে আমরা উই টক মাচ ডাজ নাথিং, কথা বলি বেশি, কাজ করি কম। বাট সেই দৃষ্টিকোণ থেকে যে পর্যায়ে এসছি, এখান থেকে আসুন আমরা আপাতত শুরুর দিকে নেগেটিভ সমালোচনা না করে সার্বিক সহযোগিতা করে আমাদের ন্যাশনালে গ্রিডে যে অবদান রাখতে পারে, সেই পজিটিভ দিক দিয়ে এগিয়ে যায়। জনাব শামসুজ্জামান দুদু, আপনি এই নিয়ে কিছু বলবেন যে আমাদের অর্থনীতির উপর যে এটার চাপ পড়বে, এটা কিভাবে সামাল দেওয়া যাবে, কিংবা এটা এত বড় প্রজেক্ট এবং এত বড় ঋণ, জি বলা যায় শতভাগ ঋণের প্রজেক্ট। এটা যে সরকার করছে, সেই সরকারের সময় অর্থনৈতিক বিষয়টা বিপর্যয় শুধু না, আন্তর্জাতিকভাবেও পাচারকারী, মানে কোনো কোনো প্রজেক্টে দেখা গেল 80%ই অর্থ বিদেশে পাচার করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটি তার বাইরে না, কিন্তু অলরেডি আমরা এটি জাতির কাঁধে এসে ভর করে পড়ে গেছে এবং এটা আমাকে ইমপ্লাই করতে হবে। অর্থাৎ একটি কর্তৃত্ববাদী সরকার, যার কোনো জবাবদিহিতা ছিল না, একটি গণতান্ত্রিক সরকারের কাঁধে এসে, বর্তমান সরকারের কাঁধে এসে বা তারেক রহমানের সরকারের কাঁধে এসে এটা পড়েছে। তো এই সরকারকে আবার এটা মোকাবেলা করতে হবে। নেতৃত্বের সেটি বিচক্ষণতা, সেটি গর্বের হবে
পরিস্থিতি সামাল দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যেতে সামনে নিয়ে গিয়ে পরিস্থিতি অর্থনৈতিক বিষয়টির সঙ্গে প্রজেক্টটাকে বাস্তবমুখী ভূমিকায় নিয়ে আসা। দেশে জঙ্গি আছে, জঙ্গি নেই। আজকেও আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নাই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। আবার আমাদের জাহিদ সাহেব। ডক্টর জাহিদুর রহমান তথ্য উপদেষ্টার দায়িত্বে আছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে উনি বলছেন যে দেশে জঙ্গি রয়েছে, তবে সরকার তার শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করছে। আসলে বিষয়টা কি? কয়েকদিন থেকেই তো এই আলোচনা আছে। প্রধানমন্ত্রী আবার র্যাব বলেছে এই কোনো অস্তিত্ব নেই, র্যাবের একটা ব্রিফিংও আছে এর পাশাপাশি। আমার কাছে যেটা মনে হয় যে যার যে দায়িত্ব সেই প্রসঙ্গের ভিতরে যদি গুরুত্বটা তারা দেয় তাহলে অনেক বিতর্ক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যেমন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত, সেখানে একজন সম্মানিত মন্ত্রী আছেন, তার মন্তব্যটাকে ঘিরে যদি কোনো বিতর্ক হয় সেটা এক ধরনের। আর রাজনৈতিক উপদেষ্টা যখন এই কথাটা বলবেন, তো রাজনীতির স্বরাষ্ট্র বিচ্ছিন্ন কোনো কথা বলছে না, কিন্তু এটা স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো যদি আসতো তাহলে আরো বেশি গুরুত্ব হতো। আর কিছু কিছু বিষয় আছে অতীত আর বর্তমানের সঙ্গে যদি ফারাক না থাকে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের সময় যে জঙ্গি তত্ত্ব ছিল, সাধারণ মানুষ আমরা যদি সারাক্ষণই শুনতাম যে কোনো ঘটনা ঘটলে এটার সাথে জঙ্গি হ্যাঁ, সম্পর্ক, এবং অনেকগুলা ঘটনা তো এর মধ্যে নতুন করে মামলাও হচ্ছে যে জঙ্গি নাটক সাজানো হয়েছে। নাটক সাজানো হয়েছে। যেমন আমি বলি খুবই খারাপ এই জিনিসটা। অনেক যুবককে রাস্তাতে ধরে নিয়ে গিয়ে 3 মাস 6 মাস 1 বছর আটকে রেখে তার দাড়ি হয়েছে, সেভ করতে দেয় না, চুল খুশকো, তার মাথায় টুপি দিয়ে দিছে। আমার দেশ তো ধর্মভীরু, আমাদের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। তো সেটাকে টার্গেট করে সেই সময় একটা মহল বা একটা গোষ্ঠী বা একটা শ্রেণী এইটা প্রচারণাটা সুযোগ নিত, এবং অনেক পরিবারও নির্দয়ভাবে গুলি করে যে এখানে জঙ্গির একটা বোমা বানানোর কারখানা ছিল, আর তারা পরে দেখা এখন তো এটা বের হচ্ছে, এখন কিছু বিষয় তো তদন্তাধীন আছে, মামলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার যদি ওই শব্দ অন্যভাবে মানুষ নিয়ে ফেলে, মানে অন্য সেন্স থেকে, হ্যাঁ, যদি আমাদের 8টা বিমানবন্দরে সতর্কীকরণ করা হয়েছে, এই সাবকন্টিনেন্টে কোনো বিমানবন্দরে আমার দেশ সহ কোন রকম বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে যদি একটা থাকতো, তাহলে আবার এটা অন্যভাবে ট্রিট করতো। কোনো ঘটনা নাই তো, এবং আমার দেশ এখন পুরোপুরি শান্তিপূর্ণভাবে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার, জনাব তারেক রহমান যার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই বিতর্ক যখন সামনে আসবে তখন আবার অন্য ধরনের ভাবনা কাজ করবে। সেই জন্য আমার কাছে মনে হয় আমরা যাই বলি না কেন, কতটা সামনে আসার প্রয়োজন, যেটা গোয়েন্দাদের মধ্যে থাকার কথা, সেটা সার্বজনীন হয়ে যায়, সবার মধ্যে যায়, সেটা আবার ভেবে দেখতে হবে যে এইগুলো করছে কারা। এই নতুন নতুন বিতর্কে মানুষের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, এই জিনিসগুলো ভাবা উচিত আমার কাছে মনে হয়। কর্নেল শরীফ, আপনি কি মনে করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেহেতু আমি একজন এক্স মিলিটারি অফিসার, জঙ্গি বা সিকিউরিটি এটা আমার প্রফেশনের সঙ্গে জড়িত, যেখানে আমি 30টা বছর দিয়েছি। বাট অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেমনটি আমাদের নেতা বললেন যে যার যার দায়িত্ব তার করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সিকিউরিটি সিস্টেম। উনি যে কথা বলেছেন, আর একজন উপদেষ্টা মহোদয়, ওনার প্রতিও শ্রদ্ধা নিয়ে বলছে, উনি যে কথা বলেছেন দুইজনের ভিতরে কোনো মিল নাই। এখানে যদি সমন্বয়ের কিছুটা অভাব থাকে তাহলে বাঙালি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আস্থাহীনতায় ভুগব। আস্থাহীন শব্দ চয়ন তো একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সমস্ত বিষয়ে, এগুলো তো খুবই সেনসিটিভ বিষয়। কারেক্ট। এইটার উপর বেস করে অনেকগুলো পেপার কিন্তু আবার নিউজ করেছে। কেমন করে নিউজ করেছে? তারা আবার ইন ডিটেলসে আসছে যে আমাদের জঙ্গি সংখ্যা এই মুহূর্তে বাংলাদেশে 1611 জন, অধরা রয়েছে 9 জন, সংগঠন হিসাবে তারা আছে 370 জন, গত 4 বছরে ধরা যায়নি 1231 জন, এবং নতুন যারা জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন এই জঙ্গি 380 জন। এটা দিয়ে তারা 1611 জন দেখিয়েছে।
এখন আমরা আসি আমাদের সিস্টেম প্রসিডিওর। এই ধরনের গোয়েন্দা বৃত্তি যারা দায়িত্ব পালন করে, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, দেন তারপর এসবি, আর্মির ভিতরে এএসইউ, এফআইও, এফএ, যত যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, এমআই, তাদের একটা সমন্বয় সাধন সেলও আছে। তো এই তথ্যগুলো তাদের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মুখ দিয়ে আসাটাই বেটার। বাট বাংলাদেশ পুলিশের মিস্টার কামরুল সাহেব স্বাক্ষরিত একটা চিঠিতে উনি প্রথমে কি বলছেন, ইমতিয়াজ আহমেদ নামে একজন জঙ্গি, উনি বলছেন যে তার রিটায়ার্ড 2 সেনাবাহিনী সদস্যদের যোগাযোগ আছে। সেই তথ্য থেকে উনি পেয়েছেন যে কোনো মুহূর্তে এয়ারপোর্টে বা কেপিআই হামলা হতে পারে। 2 নম্বর, একজন পুলিশের সদস্য, ওনাকে ধারণা করা হচ্ছে তেহরিকে তালেবান, তা এই যে টিটিপি, তাই পুলিশের যে সদস্য তার নাম হচ্ছে শাকিল হাসান, তার বাড়ি নেত্রকোনা। তো সে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত এবং তারা আনরেস্ট মুভমেন্ট করছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে। এইটার উপর বেস করে আমাদের যে ইন্টারন্যাশনাল যে 3টা এয়ারপোর্ট এবং ইন্টারনাল যে 5টা এয়ারপোর্ট, টোটাল 8টা এয়ারপোর্টে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। হোয়াট ইজ কল রেড অ্যালার্ট, মানে অতিরিক্ত সতর্কতা জারি, যাতে সিভিল বেসামরিক পোশাকে এমন তেমনভাবে কেউ না যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকে এয়ারপোর্টে যে দায়িত্বপ্রাপ্ত অবস্থা, ক্যাপ্টেন এস.এম. রাগিব সাহেব উনি এয়ারপোর্ট থেকে বলছেন যে আমার এয়ারপোর্টে সবকিছু সুষ্ঠু এবং তদন্ত হিসাবে আমরা দেখতে পাচ্ছি। বাট আজকে সকালে 22 বছরের একটা যুবক, তার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার চুয়াডাঙ্গাতে, উনি এয়ারপোর্টে তার এক আত্মীয় আছে দেখতে গিয়েছে, বাট ইট স্পিক্ট সোফা যে তার আত্মীয় দেখতে গিয়ে সে প্লেনটাকে কাছ থেকে দেখার জন্য। এটা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে, জঙ্গি নিয়ে না, আমাদের যারা সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। সেই কারণে আমাদের দুদুভাই বললেন যে যার যার যে দায়িত্ব তাকে সঠিকভাবে পালন করতে হবে। অযথা প্যানিক ছড়ানো তো ঠিক না। প্যানিক ছড়ায় সিঙ্গেল পয়েন্ট থেকে আপনার এই সমস্ত সেনসিটিভ ইস্যুগুলা একটা জায়গা থেকে যদি বলা হয়, সরকারের একটা জায়গা থেকে, তাহলে এই বিভ্রান্তিগুলো হয় না। আর ভিন্ন ধরনের বক্তব্য আসলে মানুষ তো কনফিউজড হয়ে যায়। এইরকম গণতন্ত্রের ভাষায় কোনো দেশের রাষ্ট্রনায়কের দিক নির্দেশনা অথবা তার নির্দিষ্ট স্পোক্সম্যান ছাড়া এই গণতান্ত্রিক দেশে কখনোই সকলের সম্মিলিতভাবে এনগেজের মাধ্যমে মুখপাত্রের দায়িত্ব পালন করা যায় না। মুখপাত্র একজনই। দুদুভাই যখন পার্টির মুখপাত্র ছিলেন, উনি যখন মুখ দিয়ে বলছেন দ্যাট ইজ দ্য অথরিটি ফর ম্যাডাম। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে থাকেন যে জঙ্গি যদি থাকবে, উনি কিন্তু বলেছেন যে সেনাবাহিনী খুব সংক্ষেপে আমরা মাঠ থেকে ওয়াইন্ড আপ করে ক্যান্টনমেন্টে নিয়ে যাব। সো আবার উপদেষ্টা মহোদয়ের কথার সঙ্গে এটা মিলে না। এই প্রসঙ্গ যখন আসলে আপনি নিয়ে আসলেন, আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি। আপনি কি মনে করেন, আমি ছোট করে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি অনেকক্ষণ ধরে এই বিষয়টা বলছেন, যে আমরা তো দেখছি একই মন্ত্রণালয়ে মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, আবার সরকারের স্পোক্সম্যান আমরা 2 জন দেখছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষিত 2 জন আছেন। এর বাইরে আমরা উপদেষ্টা মহোদয়কে নিয়মিত কথা বলতে দেখছি। এর বাইরেও কেউ কেউ কথাবার্তা বলছেন, অনেকে আসছে। তো এখানে তো অনেক স্পোক্সম্যান, অনেক জায়গা, মানে এগুলা কি আসলে সামগ্রিকভাবে সরকারের কাজে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে? মানে আপনার ব্যক্তিগত অপিনিয়নটা। ডেফিনেটলি দেখুন, 1982 সাল থেকে দেশ এই ব্যাপারে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, দায়িত্ব পালনকারীর নির্দিষ্ট দায়িত্ব সংক্রান্ত একটা বই আছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যেমন পার্টির সেক্রেটারি জেনারেল অর স্পোক্সম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর কথা কে বলবেন সেখানে একটা নির্দিষ্ট আছে। যেমন একটা মিটিং যখন হয়, এই একনেকের মিটিং হলো, একনেকের মিটিংয়ের পরে গিয়ে এ ব্যাপারে কথা বলবেন কে? ওনার মুখ্য সচিব অথবা ওনার কর্তৃক লিখিতভাবে অনুমতিপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত যিনি ওখানে থাকেন। আমরা অনেক সময় অতীতে পরিকল্পনা মন্ত্রীকে কথা বলতে দেখছি এই ব্যাপারে, বলছেন বিভিন্ন সময়, যাকে দায়িত্ব দেওয়া হয় একজন, টু হুম ইট মে কনসার্ন, যাকে দায়িত্ব দেওয়া হয়
তো প্রত্যেকটা জিনিস আস্তে 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 আমাদের এক্সপান্ড হয়েছে অনেক। তো সে কারণে কার কোন দায়িত্ব আছে সে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি স্পষ্ট লেখা আছে। তো ওইটা নিয়ন্ত্রণ থেকে বাইরে গেলে ডিসিপ্লিন ব্রেক হবে। ডিসিপ্লিন ব্রেক হলে, সমন্বয়হীনতার অভাব হলে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রনায়কের প্রতি আস্থাহীনতা হবে। এই আস্থার অভাবে আস্তে আস্তে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে মিল না থাকলে যেমন করে মানুষের ভিতরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, এই অসন্তোষ দানা বাঁধবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ এই মিডিয়ার মাধ্যমে যে আপনারা নির্দিষ্ট করে দেন কাকে কোন কথা বলতে হবে। জনাব শামসুজ্জামান দুদু, এই নিয়ে আপনি কিছু বলতে চান? না না, এখানে খুব পরিষ্কারভাবে বিস্তারিতভাবে আলোচনা আছে। যার যে দায়িত্ব, যার যে মানে বলার বা শোনা বা এই বিষয়গুলো যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, যেহেতু এই সরকারের বয়স একেবারেই কম, 2 থেকে 3 মাসের মানে পা দিয়েছে। সেই জন্য আমরা সবাই একটা স্বপ্নের সরকার বলে মনে করি বর্তমান সরকারকে। সুদীর্ঘ প্রায় 18 বছর 20 বছর লড়াই করছে, গুম হয়েছে, জেল খেটেছে, মামলা হয়েছে, তারপরে কিন্তু গণঅভ্যুত্থান, একটা নির্বাচন, তারপরে এই সরকার। সেই জন্য এই সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আস্থা বিশ্বাস, সেটি আমাকে অটুট রাখতে হবে। সরকারের যারা দায়িত্বশীল অবস্থান আছে, যার যে দায়িত্ব, যেটা উনি চমৎকার করে কথা বলেছেন, এই বাইরে যাওয়া ঠিক হবে না। মানে আগ বাড়ি বলে একটা কথা আছে না, তো দায়িত্ব ছাড়া আগ বাড়ি কথা বলার কোনো প্রয়োজন নাই। এটা মনে হয়েছে এই যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, এটা তারই প্রেক্ষিতে এই সময়টা আমরা ব্যয় করলাম। সেই জন্য আমার মনে হয় সর্বক্ষেত্রে। আর জঙ্গির এই বিষয়টা তো আওয়ামী লীগ সরকার আমলে আপনি যেমনটি শুরুতেই বলছিলেন যে এটা বারবার এটাকে ব্যবহার করা হয়েছে এবং বাংলাদেশের ইমেজটাকে আলটিমেটলি এটা ক্ষুণ্ণ হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এটা থেকে টোটালি বেরিয়ে আসা, এই আমরা মনে করছিলাম যে নতুন সরকার আসার পর হয়তো এই ইয়ে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিন্তু আবার 2 মাস সরকারের যেতে না যেতেই মানে এর পিছনে আপনি দেশের বাইরে থেকেও কি কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে, আপনার কি মনে হয়? না, এখনো আমি ওই দিকে যেতে আগ্রহী না। যেভাবেই মনে করি না কেন, এটা আমাদের একটা মিস্টেক বলা যায়। এটা প্রয়োজন ছিল না, অতিরিক্ত কথার প্রেক্ষিতে এই জিনিসটা এই জায়গায় এসছে। তবে সতর্ক থাকতে হবে। আর যেটি আপনার গোপনীয়, আমার থেকে উনি ভালো বুঝবেন, যেটি গোয়েন্দাদের কাজ, সেটা গোপন থাকাই ভালো। সেটা বাইরে গোয়েন্দা মানে তো একটা গোপনীয় একটা ব্যাপার থাকে। তো সেই চিঠি আউট হয় কি করে? আমি সেটাও আমার সংশ্লিষ্ট যারা আছেন এই সংক্রান্ত, তাদেরকেও এবারটা সতর্ক হয়ে তীক্ষ্ণতার সঙ্গে এটা দেখতে হবে। না হলে এর থেকে আমাদের ঘটনাটা সামান্য, ওই যে একটা আমাদের চুয়াডাঙ্গার মেহেরপুর একটা ছেলে, একেবারে নিরীহ ছেলে বলা যায়, বিদায় দিয়ে যে প্লেনটা একটু কাছ থেকে দেখবো, তাহলে এর দায়িত্ব ওর না তো, দায়িত্ব ছিল তাকে। সিকিউরিটিটা কি করলো? ওকে তো চেপে ধরবে, ইচ্ছা করলে তার ওখানে যাওয়া যায়। সেই জায়গায় আমাদের সতর্ক থাকার বিষয়টা আছে। আমরা আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই যে পার্লামেন্ট তো ফার্স্ট সেশন প্রায় শেষ পর্যায়ে, তো এই পর্যন্ত কেমন দেখলেন পার্লামেন্টের অ্যাক্টিভিটিজ? আপনারা তো দূর থেকে মূল্যায়ন করছেন, দেখছেন। আমি একাধিকবার এই জাতীয় সংসদের সদস্য ছিলাম। জি, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে সংসদকে আমি পর্যবেক্ষণ করি। এই সরকারের প্রধানমন্ত্রী বা সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান নতুন, প্রথমবার। ঠিক তেমনি বিরোধী দলেরও যিনি নেতা, তিনিও প্রথমবার এবং সংসদ সদস্য এবং বিরোধী দলের নেতা হিসেবে নতুন। এই সংসদের অর্ধেকের বেশি সদস্য নতুন, 80% প্রায় 80%। তো স্বাভাবিক কারণে সংসদ প্রতিদিনই নতুন নতুন ফর্মে, নতুন নতুন ভাবনা, নতুন নতুন ক্রিয়েটিভ ভাবনা থেকে একটা মানুষ তৈরি হয়। ত্রুটি থাকে, ভুল থাকে। যেমন স্পিকার কখনো রাগান্বিত হয়েও এটা কন্ট্রোল না করতে পারলো, যে টেকনিকে আবার সবাইকে ঠান্ডা করেন বা এগিয়ে নেন, এটা তো আইনসভা, এটা
কালভার্ট তৈরি করার জন্য বিতর্ক বা সভা নাকি কি বলে বিল্ডিং বানানোর কথা বলার জন্য ওই জায়গাটা না। এটা একটা ডিওলেটার ব্যাপারটাকে চিৎকার করে বক্তৃতা করার কিছু নেই। তো যে বলছে সে আগামী দিনের ভোটের কথা মাথায় রেখে বসছে, সে এটা তারও দোষ না, সেও চায়। আমাদের এখানের বাস্তবতায় হয়ে গেছে লোকাল গভর্নমেন্ট নিয়ে পার্লামেন্ট মেম্বাররা অনেক এই যে বেশি যেমন অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা ছোট্ট কথা বলি। আমরা মুক্তিযুদ্ধের জাতি, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে এই জাতি তৈরি হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রতি মানে দেশের 20 মানে শ্রেষ্ঠ সন্তানরা মুক্তিযোদ্ধা। সেটা যে জাতিসংঘে জাতীয় সংসদে কেউ অবহেলা করেন বা পরে আমি বুঝতে পারিনি বলেন, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসার পরে কেউ যদি বসে থাকে তাদের সম্মান, তো যদি এটা সে না শুনে থাকে না সেটা আরেকটা সেন্সে। তো এই ক্ষেত্রে যদি যেহেতু এখন কিন্তু সংসদ মানে প্রথম দিনের অধিবেশনের কথা বলছেন, জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন বিরোধী দল যথাসময়ে এটা তারা সম্মান জানায়নি, ওইটা বলছেন। মানে এটা ঠিক হয় নাই, কারণ এখন জাতীয় সংসদের অনুষ্ঠান কিন্তু শুধু জাতীয় সংসদের ভিতরে না, সারা দেশ, এটা লাইভ সারা বিশ্বব্যাপী, জাস্ট বাংলাদেশেও না, এটা লাইভ কাস্ট হচ্ছে। আমি আমেরিকাতে যে কোনো জায়গায় বসে দেখতে পাচ্ছি। সেই জন্য একটা সদস্যকে কতটা সতর্কতার সঙ্গে তাকে ভূমিকা পালন করতে হবে, কথা বলতে হবে। এখানে যদি ত্রুটি থাকে না, এটা জাতিগতভাবে লজ্জার ব্যাপার হতে পারে। আমরা আজকেও পার্লামেন্টে দেখেছি যে এই মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আবার আরেকটা বিষয় পার্লামেন্টে দেখা যাচ্ছে যে আমাদের বিরোধী দলীয় নেতা যখনই ফ্লোর চাচ্ছেন ফ্লোর পাচ্ছেন। আজ পর্যন্ত উনি ফ্লোর চেয়েছেন, পাননি এমন ঘটনা ঘটে। আজকে মনে হয় উনি 5-6 বার দাঁড়িয়েছেন আজকে সিঙ্গেল ডে। বিভিন্ন বিষয় আসছে, প্রসঙ্গ হয়তো আসছে, কিন্তু দাঁড়িয়েছেন। একজনের বক্তৃতাতে 2 বারে উনি ফ্লোর নিয়ে কথা বলেছেন, যে এটা তো নতুন একটা জিনিস, এটা পার্লামেন্টে অতীতে দেখা যায় না। বারবার মাইক চেয়েও পায় নাই, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পান নাই, এগুলো তো সবাই দেখেছে। কিন্তু এইটা নতুন পার্লামেন্টে। আবার তরুণদের মধ্যে আরেকটা বিষয় আসছে, কেউ কেউ পারফর্ম করছেন 2-1 জন, কিন্তু অনেকে আবার এইরকম একটা দোষারোপ করছেন যে সরকারি দল বিরোধী দলের টোটাল অ্যাক্টিভিটিসটা এখনো ওই পর্যায়ে আপ টু দ্য মার্ক হচ্ছে না। এই সমালোচনাটাও কিন্তু আছে। সময় কিন্তু তৈরি করে দেবে। এটা স্টার্ট হয়েছে তো, জি, প্রথম সেশন। জি, তো এই যে বললেন আর অল্প দিনের পরে এই সেশন শেষ হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু সংসদ সদস্য ঝলকি উঠছে, তারা তাদের পারফরমেন্স, বক্তৃতা, শব্দ চয়ন, বিচক্ষণতা অনেকেই এটা করতে পারেছেন 2-1 জনের। আবার কেউ কেউ হয়তো বা এখনো সেটা পারেন না, তো ভবিষ্যতে পারবেন বলে। অন্য যে কোনো সংসদের থেকে এই সংসদ ভিন্নতর এই কারণে, এর কাছে বললাম একটু আগে, যেটা অতীত থেকে যেটা আমরা প্রত্যাশা করছি সেই স্বপ্নের সংসদ এটা। এখানে একটা বিপ্লবের পর বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সংসদ বলা যায়, যেটা হতে পারত 72 10 জানুয়ারিতে যে সংসদটা হতে পারে, যেটা দুঃখজনকভাবে হয় নাই। ঠিক সেইটার মাঝেটা আলোচনা করলাম না। আমাদের কিন্তু অতীত পার্লামেন্ট অ্যান্ড পলিটিক্সের সংসদ গৌরবোজ্জ্বল একটা ঘটনা আছে। তো তার সঙ্গে তুলনা করে আমি অনেক কথা বলতে হবে। এর কাছে জাতির প্রত্যাশাটা অনেক বেশি। কর্নেল শরীফ, আপনার মূল্যায়ন। ধন্যবাদ। ব্রিটেনের একজন পররাষ্ট্রমন্ত্রী, উনি রাজনীতি সংক্রান্ত 100 বছরের একটা ব্র্যাকেট নিয়ে একটা বই লিখেছেন, হিউব্রিস সিনড্রোম, যেখানে আমেরিকার 18 জন প্রেসিডেন্ট এবং লন্ডনের 26 জন প্রধানমন্ত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে লিখেছেন। তো ওইখানে কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে, নিয়ন্ত্রণহীন আত্মবিশ্বাসী নেতা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আই রিপিট, নিয়ন্ত্রণহীন আত্মবিশ্বাসী নেতা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তা আমাদের নতুন সংসদ হয়েছে, অনেক প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা তাদেরকে ওখানে পাঠিয়েছি। এইখানে গিয়ে দুদুয়া যেটা বললেন যে পলিটিক্যাল কালচার, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু শব্দ চয়ন
রাজনৈতিক শিষ্টাচার, এইগুলো যদি আমরা প্রথম থেকেই তাদের অনুসরণ বা অনুকরণ করতে না বলি, তাহলে আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে যাবে। এই ব্যাপারে আমাদের সিরিয়াস বা সতর্ক হতে হবে। দীর্ঘদিন প্রতীক্ষার পর মানুষ অনেক পরিশ্রম করে ভোট দিয়ে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, যে ওইখানে ওই আবারও নেতার কথা বলি যে পার্লামেন্ট আপনার আইন প্রণয়ন করার জায়গা, ওখানে গম বরাদ্দ আর বিল্ডিং বানানোর জায়গা নয়। তো ওখানে গিয়ে আমাদের দেশ যখন যুদ্ধের কারণে আর্থিক সংকটে, ইকোনমিক্যাল ওয়ারে আমরা অন্তর্ভুক্ত, তখন আমার বিরোধী দলীয় এক নেতা জনাব আতিক সাহেব 460টা উপজেলায় এই পার্লামেন্ট মেম্বারদের জন্য অফিস তৈরির কথা বলেছেন, যেটা আবার আদেশ বা অর্ডারও হয়ে গেছে। এই মুহূর্তে এটা কতটুক সঠিক হচ্ছে, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা আছেন তারাও এখানে আলোচনা করে পজিটিভ না নেগেটিভ দেখবেন। যখন আমরা তেলের সংকটে হাহাকার করছি, জিনিসপত্র এটা সঠিক না কেন? শুধুমাত্র আর্থিক কারণে নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি মনে করেন? মানে এই মুহূর্তে আমি কিন্তু কথাটা বলেছি, এই মুহূর্তে অ্যাজ পার আই এম কনসার্ন, আমার মানে ডিসিশন মোতাবেক এই মুহূর্তে, আদেশটা কিন্তু এখনই হয়ে গেছে, জি, কিন্তু এই মুহূর্তে যখন আমরা আর্থিক সংকটে প্রতিটা স্টেপ যাচ্ছি, আমরা তেলের সংকটে আছি, তো এই মুহূর্তে ওটা যেমন 21 তলা একটা বিল্ডিং এর জন্য এক নাকি একটা প্ল্যান দিয়েছিল সচিবালয় থেকে, সেটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে। তখন আমাদের এই সংসদ সদস্যদের জন্য আবার যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ছিল আমরা সংসদে গেলে গাড়ি নেব না, বাড়ি নেব না, এসেই আবার একজন হাসাদ সাহেব বলছেন আমাদের গাড়ির দরকার, ডিসি এসপি টিওনোর মতো। বাবা, ইচ অ্যান্ড এভরি মান্থ ইউ আর গেটিং 70,000 পিওএল অ্যালাউন্স। আপনি যদি গাড়ি পান তাহলে এত বছর স্বাধীনতার পরে এই 55 বছর অতিক্রম করেছি, বারবারের বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান আমাদের সাথে আছেন, ওনাদের তো কখনো এভাবে বলেন নাই যে আমাদের গাড়ি লাগবে ডিসিএসপির মতো, আমাদের অফিসের। কিন্তু ওনাদের তো ট্যাক্স ফ্রি গাড়ি ছিল, এখন তো ট্যাক্স ফ্রি গাড়িটা তারা ছেড়ে দিছে, এই জন্য এটা বলছে। ট্যাক্স ফ্রি গাড়ি ছেড়ে দিছে, তখনও 75 আপনার 70,000 টাকা যে পিওর অ্যালাউন্স, এটা তো ছিল তখন, এখনো তো আছে। যদি কোনো নবীন পার্লামেন্টেরিয়ান গাড়ি ছাড়া সংসদে আসেন, এটা তার জন্য অলংকার, অহংকার, যে উনি গাড়ি পাওয়ার যোগ্যতার বয়স হয়নি, কিন্তু পার্লামেন্টে তাকে আমরা ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। কিন্তু উনি যদি আমাদের কথা না বলে ওনার নিজের গাড়ির কথা বলেন, এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে। আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে ভোট দিয়ে ওখানে বানিয়েছি। আবার এদিকে জনাব সালাউদ্দিন সাহেব অনেক দাবির ক্ষেত্রে কিন্তু উনি খুব কড়া, বাট এইখানে একটু আবার নমনীয়তা অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেটা বিবেচনা করে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা ভাবনা করতে পারে। জনাব শামসুজ্জামান দুদু, আমি এই প্রসঙ্গে একটা বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই, যে এটা নিয়ে যে বিতর্কটা, মূলত যে বিতর্কটা হয়েছে, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পক্ষে একটা জোরালো পক্ষ বাংলাদেশে আছে বরাবরই, এবং এটা নিয়ে কথা যে আমরা উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই যে স্থানীয় সরকারের যে টায়ারগুলা, যে স্তরগুলা, এইগুলাকে শক্তিশালী করা, এম্পাওয়ার্ড করা, এবং তাদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমগুলোকে সত্যি সত্যি পরিচালিত করে, আপনি যেমনটি আগে বলছিলেন যে মেম্বার অফ পার্লামেন্টদের আসলে লেজিসলেটিভ অ্যাক্টিভিটিজে ইনভলভমেন্ট বাড়ানো, এইটাকে সেপারেট করার জন্য যে উদ্যোগ, যে আলোচনা, এইটাই যে উপজেলা পরিষদে কিংবা ইউএনওর অফিসে এমপিদের অফিস করলে এটা ক্লাশ হবে কিনা, আবার কর্তৃত্বের দ্বন্দ্ব হবে কিনা, এই বিষয়ে এমপিদের কোনো অফিসিয়ালি অফিস করার মতো, এটা পার্লামেন্ট বা যারা আছেন তারা আলোচনা করবেন। তবে আমার কাছে এখানে বলি, আপনি যদি স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই স্থানীয় সরকারের যদি এতই ঝোঁক থাকে, তাহলে মেম্বার চেয়ারম্যান হলে তো অসুবিধা কি? পার্লামেন্টের মেম্বার হতে হবে কেন? সেটার জন্য তখন আবার আরেকটা আলোচনা চলতেছে যে উচ্চ কক্ষ করে সেইখানে। না, আমার বিবেচনায় উন্নয়ন তৎপরতার নেতৃত্ব স্থানীয় সরকারের যারা আছেন, পরামর্শকের ভূমিকা হচ্ছে, উপদেষ্টার ভূমিকা হচ্ছে মাননীয় পার্লামেন্টের এমপি, মাননীয় পার্লামেন্টের।
কিন্তু তার অফিসে তার চেয়ারে আমি যদি চাই সেখানে আমি কি তাকে সামনের চেয়ারে বসবো নাকি পিছনের চেয়ারে বসবো, এটা একটা আপনাকে ভাবতে হবে। তা আমি মেম্বার অফ পার্লামেন্ট, তার প্রিমিসেসে আলাদা অফিস করে দিতে বলছে, তার চেয়ারে বসার কথা বলেন। আপনি একটা রূপ করতে বলেছেন যে আমি না কি না তার চেয়ারে অফিস বসবো। অফিস আমি আমার বাসা থেকে এমপি হয়েছি, আমার বাসাকে আমার এলাকার মানুষ চেনে। Exactly. আবার এবং যদি এটাই এমন practice অনেক টা এটাই হয়ে গ্রামের আসছে। মানুষ আছে যে আমার বাপের সূত্রেও আমার বাসায় এসে পৌঁছাবে, কিন্তু এমপির অফিস খুঁজে বের করা আমার গ্রাম অঞ্চলে অনেক লোক আছে, অনেক গ্রামে সাধারণ মানুষ শহরে খুব একটা আসেও না, তাদের জন্য খুব অসুবিধা। অফিসের আমি বিরোধিতা করছি না, কিন্তু উনি একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এই মুহূর্তে যেখানে শুধু সারা বিশ্ব অস্থির, আপনার অনেক রাষ্ট্রে অনেক কিছু খরচ সংকোচন করা হচ্ছে, মানে সরকার এখন যদি ওই দিকে আমরা এগোই, অফিস তো অফিস না, শুধু কতগুলো জিনিস লাগবে, এটার পিছনে আরো বিশাল খরচ আছে না? লাগবে এবং লাগবে। এই 2 মাস যাক না, আর কিছু সময় দেখা যাবে তো। মাননীয় সংসদ সদস্য যারা হয়েছেন তারা শুধু যে পার্লামেন্ট তো না, প্রতিনিয়ত তাদেরকে এই ঢাকা শহরেও অনেককে তার এলাকার মানুষকে মানে সময় সুযোগ দিতে হয়, তার শুধু কাজ করতে হয়। আবার তেমনি তার এলাকার মধ্যে গিয়েও ঘরে বসে যে সে কাজ করছে তা ওই গ্রামে তাকে ছুটে যেতে হয়, ছুটে যেতে হয়। আমাদের দেশের কালচার অনুযায়ী যদি একজন মানে সংসদ সদস্য কার জানাজাও গিয়ে অ্যাটেন্ড করেন, তো তার প্রতি ওই মানুষ মৃত মানুষের প্রতি যে সম্মানটা দেওয়া হয়, এটা শুধু উনি না, যিনি গেলেন মানে সংসদ তারও একটা দায়িত্বের মধ্যে আসে, যেমন বিয়ের অনুষ্ঠানে যাওয়া, কিন্তু তার মূল কাজটা তো আইনসভায় আইন প্রণয়নের কাজ, তো এইগুলো কাজের মধ্যেই পড়ে। মানে এটা তাহলে আপনি যেটা বলছেন যে স্থানীয় সরকার থেকে আলাদা না হওয়ার কারণে আমরা তো আবারও ঘুরে ওই জায়গায় চলে যাচ্ছি, বারবার বলছি এটাকে আলাদা করা। কোনোভাবে স্থানীয় সরকারের বাধা সৃষ্টি হয় এমন কাজ করা উচিত না, যে আমি তার অফিসে বসে আমি অফিস করবো, আমার বাসায় বসে অফিস করব, আমার পার্টি অফিসে বসে অফিস করব। আরেকটা ছোট বিষয় দৃষ্টিতে আনতে চাই, আপনাকে দিয়েই শুরু করি, আমরা কর্নেল শরীফকে দিয়ে শেষ করব। যে বিষয়টা যে সামগ্রিকভাবে আমরা এই আলোচনায় আনছি, আমরা কথা বলেছি অর্থনৈতিক যে অবস্থা, ইরান যুদ্ধের কারণে, ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের বাইরে নয়। এবং শুরুতেই দেখেন 85টা দেশ বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল, বাংলাদেশ 50 দিন পর বাড়িয়েছে। তো এখনো দেখা যায় যে পেট্রোল পাম্পগুলোর সামনে কিছুটা হলেও লাইন কমে গেছে। আজকের রিপোর্ট সর্বশেষ যে নাই বললেই চলে। কিন্তু এই যুদ্ধ যদি এখনো থেমে যায়, এখনো তো এটা কোন দিকে মোড় নেবে স্পষ্ট না। আমাদের এই নতুন সরকারের উপর যে অর্থনৈতিক একটা চাপ, এইটা সরকারের কি করা উচিত? অনেক দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছে, যেমন ফিলিপাইনে করে দিছে তারা শুরুতেই। আমার দেশে কিন্তু তেল নিয়ে কোনো রকম অসুবিধা ছিল না এমন বলবো না। 2 ধরনের অসুবিধা, তেল আছে কিন্তু সেটি কোনো না কোনো ভাবে আড়াল করে অন্য ব্যবসার, মানে এই তেল সংক্রান্ত ব্যাপারে অনেক জায়গায় জানেন গোয়ালঘর থেকেও তেল উদ্ধার করা, প্রচুর উদ্ধার। কিন্তু যে ঘটনায় করুক, এই 50 দিনের মাথায় এসে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে কম বেশি আসছে তেলের, কিন্তু এটাকে ঘিরে যে অর্থনীতিটা, মূল্যস্ফীতি তো এটা প্রভাব ফেলবে, এটা তো আপনি 2 মাস পরে গেলেই আপনি দেখতে পাবেন। আমার কাছে মনে হয়েছে এই 3 মাসের সরকার, 3 মাস হয়নি, মানে জাস্ট 3 মাসে পদার্পণ, 2.5 মাস হয়েছে, 18 তারিখে হবে। খুব দক্ষতার সঙ্গে এইটা আসার পরে অ্যাটলিস্ট মানুষের ওই যে বড় লাইনটাকে তারা মানে নিশ্চয়তা দিতে পারছে না, অসুবিধা নেই। কখন গিয়ে লাইনে দাঁড়ায়, পাবো না, পাচ্ছি না, আশঙ্কা, প্যানিক, তেল আছে, কিন্তু এইটিকে আস্থায় নিয়ে আনার যে দক্ষতাটা এই সরকার দেখিয়েছে, আমি বলবো এই কয়েকদিন এটা একটা স্বস্তিদায়ক। কিন্তু এর প্রভাব যেন অন্যান্য ক্ষেত্রে না পড়ে, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সেটাও মনে হয় যে তেল তো 100% আমরা আমদানি নির্ভর, কিন্তু এই পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এমনকি অনেক জায়গায় অনেক জাহাজ আক্রান্ত হয়েছে, নিষেধাজ্ঞার কবলে পড়ছে, কিন্তু বাংলাদেশ খুবই স্বস্তিদায়ক অবস্থাতে। এটা একটা কূটনীতিক ক্ষেত্রেও একটা সাফল্য বলে আমার কাছে মনে হয়েছে, যে আমাদের জাহাজগুলো ওইভাবে
না, এবং বিকল্প সোর্স থেকে প্রথমত আমাদের পাইপলাইনে প্রচুর একে তো আমাদের স্টক ছিল শুরুতেই, আবার পাইপলাইনেও ছিল, এবং যখনই ক্রাইসিস হয়েছে তখন বিকল্প সোর্স থেকেও সরকার অনেক তেল নিয়ে আসতে পেরেছে, অনেক ট্যাঙ্কার পৌঁছেছে চিটাগাংয়ে এবং অনেকগুলো এখনো লাইনে আছে, প্রক্রিয়াধীন আছে। এমনকি আমাদের যাদের কাছে প্রত্যাশা করিনি তারাও আমাদের তেল দিয়েছে, সহযোগিতা করেছে। তো এরকম ভাবে আমার কাছে মনে হয় সামগ্রিক বিবেচনায় আমরা যে বিপদের মধ্যে ছিলাম সেই বিপদটা আমাদের প্রাথমিকভাবে আমরা কাবু হই না, এটা আমরা ফেস করতে পেরেছি। কর্নেল কাজী শরীফ উদ্দিন, আপনি কি মনে করেন এবং আমাদের কি করা উচিত? 2 মিনিট সময় আছে আমাদের। ধন্যবাদ। সমগ্র বিশ্ব যখন ইকোনমি যুদ্ধে সামিল হয়েছে, আমরা তোর বাইরে কিছু নয়, তো সেই আগ সেই বাতাস আমাদের পড়েছে। ইনিশিয়ালি যে পেট্রোল পাম্পে রাত্রি যাপন করা লেগেছে, এখন পেট্রোল পাম্পে সেই ভিড়টা নাই। প্রতিবেশী দেশ ভারতে দাম বাড়িয়েছে, পাকিস্তানে দাম বাড়িয়েছে, আবার টাউন সার্ভিসগুলো ফ্রি করে দিয়েছে। তো এটা নতুন একটা সরকার যার হানিমুন পিরিয়ড এখনো পার হয়নি, সাধারণত 100 দিনকে আমরা বলি হানিমুন পিরিয়ড। তা এই আসার পরপরই যে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তেল ক্রাইসিস। কারণ দিস ইজ দ্য হার্ট। কারণ তেল না হলে যন্ত্রপাতি চলবে না, তেল না হলে পরিবহন সিস্টেম চলবে না, কৃষিকাজ চলবে না, মোটর যান চলবে না, বিদ্যুৎ, সব ইলেকট্রিসিটি আমরা যেখানে আছি সব। তো সেখানে ইনিশিয়ালটা তারা সামাল দিতে পারছে, সে কৃতিত্বের দাবিদার। এদিকে আমরা সত্যি শ্রদ্ধার সাথে তাদেরকে কৃতজ্ঞতার দাবিদার হিসেবে ধরি। বাট তারা অনেকেই নতুন, কিন্তু বিজ্ঞ লোক এখানে আছে। প্রত্যেকটা শুধু তেল সেক্টর নয়, ইকোনমিক সেক্টর নয়, প্রত্যেকটা সেক্টরের বিজ্ঞ লোক এখানে আছে। সমগ্র বিশ্বের কিছু কিছু ইউনিভার্সিটি থেকে যে শিক্ষা গ্রহণ করে মানুষ পুরো পৃথিবীটা চেঞ্জ করে দিচ্ছে। তা আমাদের এই সময়ে এই যখন প্রতিকূল পরিস্থিতি হবে, তখন একটা এক্সপার্ট কমিটির মাধ্যমে, বিজ্ঞ লোকদের মাধ্যমে, যারা এই সাইডের এক্সপার্ট, তাদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সঠিক পদক্ষেপ যদি এগিয়ে যায়, তাহলে যে কোনো প্রতিকূলতার পরিস্থিতিতে আমরা অ্যাডজাস্ট করে সামনে এগিয়ে যেতে পারবো, পরিস্থিতি সামাল দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।